সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের কবিগান, টপ্পা গান, বাউল গান ও পাঁচালী। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা, বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এমন একটা সময়ের কথা ভাবা যাক, প্রায় ১০০ বছর, যখন বড় বড় সাহিত্য মানে অভিজাত সাহিত্য প্রায় থেমেই গিয়েছিল। কিন্তু জানেন, ঠিক সেই সময়েই সাধারণ মানুষের গলাতেই জন্ম নিল এক নতুন সুর, এক নতুন ধরনের গল্প। চলুন আজ আমরা সেই বিপ্লবের কথাই একটু জেনে নিই। সময়টা ১৭৬০ সাল। কবি ভারতচন্দ্র রায় মারা গেলেন, আর তার সাথে সাথেই যেন বাংলা সাহিত্যের একটা বড় অধ্যায়ের সমাপ্তি ঘটল। এরপর থেকে প্রায় ১০০ বছর মানে ১৮৬০ সাল পর্যন্ত এই সময়টাকে অনেকেই বলেন একটা সাংস্কৃতিক শূন্যতার যুগ। কারণ তখন সামাজিক, রাজনৈতিক সব দিক থেকেই একটা বিরাট অস্থিরতা চলছিল, আর তার প্রভাব তো সাহিত্যে পড়বেই, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এই শূন্যতাই কিন্তু শেষ কথা ছিল না, বরং এটাই জন্ম দিয়েছিল একদম নতুন কিছুর। তো আমাদের আজকের আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই ১০০ বছরের সাংস্কৃতিক পরিবর্তনটা ঠিক কেমন ছিল। তারপর জানব কবিদের সেই বিখ্যাত দ্বন্দ্বযুদ্ধ বা কবিগানের কথা। এরপর আমরা শুনব বাউলদের মরমী আত্মার গান, আর দেখব কিভাবে সাধারণ মানুষের জন্য তৈরি হচ্ছিল নতুন নতুন আখ্যান। আর সব শেষে ফিরে তাকাবো এই সব কিছুর দিকে, দেখব এর উত্তরাধিকার আজও কতটা প্রাসঙ্গিক। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, সাংস্কৃতিক পরিবর্তনের সেই শতাব্দী। দেখুন, এই সময়কার সামাজিক শূন্যতা আসলে কোনো থেমে যাওয়া ছিল না, বরং এটা ছিল একটা উর্বর জমির মতো, যেখানে সাধারণ মানুষের শিল্প আর সংস্কৃতি একরকম বিস্ফোরিত হয়েছিল। মানে যখন রাজদরবারের পৃষ্ঠপোষকতা কমে গেল, তখন শিল্পীরা সোজা চলে এলেন সাধারণ মানুষের দরবারে। আর এই যে নতুন মঞ্চ তৈরি হলো, সেখানে প্রথম যারা এলেন তারা হলেন আওয়ামী শিল্পী। তারা নিজেদের মধ্যে কবিতা আর গান দিয়ে রীতিমতো লড়াই করতেন, শুধুমাত্র সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এদেরকেই বলা হতো কবিওয়ালা, আর তাদের এই আসর জমানোর লড়াইটাই ছিল বিখ্যাত কবিগান। এই সময়টাতে না দুটো ধারা কিন্তু বেশ পাশাপাশি চলছিল। একদিকে হিন্দু সমাজে উঠে এলেন কবিওয়ালারা, যারা পয়সার বিনিময়ে কবিতা আর গানের লড়াই করে মানুষের মনোরঞ্জন করতেন। আর অন্যদিকে মুসলিম সমাজে এলেন শায়েররা, তারা পুঁথি লিখতেন, মানে একটা মিশ্র ভাষায় মানুষের কাছে গল্প শোনানোর জন্য। দুটো ধারা দেখতে আলাদা হলেও লক্ষ্যটা কিন্তু একদম এক ছিল, সাধারণ মানুষের কাছে পৌঁছানো। কবিওয়ালাদের মধ্যে কয়েকজন তো রীতিমতো তারকা বা স্টার হয়ে উঠেছিলেন। যেমন ধরুন গোজলা গুই, যাকে কবিগানের একেবারে আদিগুরু বলা হয়। তাছাড়াও হরু ঠাকুর, ভোলা ময়রা, কেষ্টামুচি, এমনকি অ্যান্টনি ফিরিঙ্গির মতো নামগুলো তখন মানুষের মুখে মুখে ঘুরত। এনারা ছিলেন সেই সময়ের পাবলিক পারফর্মার, একদম যাকে বলে জনতার শিল্পী। আর ঠিক একই সময়ে শায়েরদের মধ্যেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম উঠে আসছিল, যেমন ফকির গরিবুল্লাহ, পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি বলা হয় তাকে। তার সাথে সাথে সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ বা মালে মোহাম্মদের মতো শায়েররাও সাধারণ মানুষের জন্য একেবারে নতুন এক ধরনের সাহিত্য তৈরি করছিলেন। বেশ, এবার চলুন কবিদের এই তর্কবিতর্কের আসর থেকে বেরিয়ে একটু অন্য জগতে যাই, এমন এক আধ্যাত্মিক ধারার জগতে যা আজও বাংলার আত্মাকে নাড়িয়ে দেয়। হ্যাঁ, আমি বাউলদের কথাই বলছি, তাদের সেই মরমী আত্মার গানের কথা। বাউল শব্দটা কোত্থেকে এসছে জানেন? মনে করা হয় এটা এসছে বাতুল থেকে, যার মানে হলো পাগল বা ধরাবাঁধা নিয়মের বাইরের কেউ। বাউলরা তো ঠিক তাই, তারা হলেন সেই সাধক যারা সব সামাজিক আর ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে আসল সত্যের খোঁজ করেন। তারা মুক্তমনা, আর সঙ্গীতই হলো তাদের সাধনা। ২০০৫ সালটা মনে রাখুন। কিন্তু কেন এই সালটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কারণ এই ২০০৫ সালের ২৫শে নভেম্বর ইউনেস্কো বাউল গানকে মানবতার অমূল্য মৌখিক এবং বিমূর্ত ঐতিহ্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃতি দেয়। ভাবুন একবার, বাংলার গ্রামের মেঠো সুর আজ সারা বিশ্বের কাছে সম্মানিত।
এটাই হলো বাউল গানের আসল শক্তি। আর বাউল বললেই যে নামটা সবার আগে মনে আসে তিনি হলেন লালন শাহ। তার গল্পটা কিন্তু শুরু হয়েছিল লালনচন্দ্র কর নামের এক তরুণকে দিয়ে, যিনি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। কিন্তু পথেই হলো অঘটন। লালন গুটি বসন্তে আক্রান্ত হলেন। তার সঙ্গীরা তো তাকে মৃত ভেবে নদীর ধারে ফেলেই চলে গেল। আর ঠিক সেখান থেকেই তাকে উদ্ধার করলেন সিরাজ শাহ নামের একজন মরমী সাধক। এই একটা ঘটনায় লালনের জীবনটাকে যেন ওলটপালট করে দিল। লালনের কোনো প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু নিজের সাধনার জোরে তিনি হিন্দু আর মুসলমান দুই শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। আর সেই জ্ঞান থেকেই তিনি এমন সব গান বাঁধলেন যা ধর্মবর্ণের সব দেওয়াল ভেঙে দিয়ে শুধু মানবতার কথা বলে। তার এই একটা লাইনই হয়তো তার পুরো দর্শনটাকে তুলে ধরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই একটা ছোট্ট প্রশ্নের মধ্যে দিয়ে তিনি জাতপাত, ধর্মীয় বিভেদ, এই সব কিছুর অর্থহীনতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই তো তার গান হিন্দু মুসলমান সবার প্রাণের সম্পদ হয়ে উঠেছিল। তবে শুধু বাউলরাই নন, সেই সময়ে বাংলার আনাচে কানাচে আরও অনেক নতুন নতুন সাহিত্য আর গানের ধারা তৈরি হচ্ছিল। এগুলো ছিল সাধারণ মানুষেরই কথা বলার আরেকটা মাধ্যম। যেমন ধরুন পুঁথি সাহিত্য, আরবি, ফার্সি, হিন্দি আর বাংলা শব্দ মিশিয়ে একটা বিশেষ ভাষায় লেখা হতো এই কাব্যগুলো। কলকাতার সস্তা ছাপাখানা থেকে এগুলো ছেপে সারা বাংলায় ছড়িয়ে পড়ত। অনেকে একে বটতলার পুঁথিও বলতো। ফকির গরিবুল্লাহর আমির হামজা বা সৈয়দ হামজার হাতেম কায়ের মতো বইগুলো তখন মানুষের মধ্যে অসম্ভব জনপ্রিয় ছিল। এর পাশাপাশি আরও দুটো ধারা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। একটা হলো টপ্পা গান। রামনিধি গুপ্ত মানে নিধুবাবু প্রেম আর আবেগকে নিয়ে এই নতুন ধরনের গান তৈরি করেন, যা কিন্তু অভিজাত সমাজেও বেশ সাড়া ফেলেছিল। আর অন্যটা হলো পাঁচালী। এখানে দাশরথী রায় পৌরাণিক বা সামাজিক গল্পকে সুর দিয়ে মানুষের সামনে তুলে ধরতেন। এই দুটোও কিন্তু মানুষের মন জয় করে নিয়েছিল। তাহলে এত কিছুর পর প্রশ্নটা আসে, এই যে এত লোক সংস্কৃতির ধারা, এদের উত্তরাধিকারটা ঠিক কি? কেন এই কণ্ঠগুলো আজও আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণটা খুব সহজ। এগুলো শুধু বিনোদনের জন্য ছিল না, এগুলো ছিল একটা বদলে যাওয়া সমাজের হৃদস্পন্দন। এই শিল্পীরা মানুষের জন্য, মানুষের ভাষাতেই একটা নতুন সাংস্কৃতিক পৃথিবী তৈরি করেছিলেন। যখন অভিজাত সাহিত্য প্রায় চুপচাপ, তখন এরাই কিন্তু বাংলার গল্পটাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।